2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আমাদের ভয় ছিল না যে আমরা জেল খাটবো। জি। জুলুমের কারাগারে বন্দী হওয়ার ভয়টা আমাদের কখনোই ছিল না, কিন্তু ওই যে একটা ভয় যে পুরুষ মানুষ আমার গায়ে হাত দিচ্ছে, সম্মানের ভয়টা এটা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউ সাউথ বাংলার বিশেষ আয়োজন জুলাই সে দিনগুলো। সাথে আছি আমি আব্দুল্লাহিল খালিদ। আমাদের মাঝে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জুলাই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে একজন উম্মে সাদিয়া। উম্মে সাদিয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে সময় করে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। উম্মে সাদিয়া, প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানতে চাইবো প্লিজ। আমি উম্মে সাদিয়া, আমি এখন পড়াশোনা করছি ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটিতে, কামিল দ্বিতীয় বর্ষ হাদিসে। চমৎকার। উম্মে সাদিয়া, জুলাই আন্দোলনে কিভাবে যুক্ত হলেন এবং কোন জায়গা থেকে এই আন্দোলন সংগ্রাম শুরু করলেন আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমি আগেই বলে রাখি, সেটা হচ্ছে আমি আন্দোলনে প্রথম সারির কেউ ছিলাম না, বা আমার আন্দোলনে খুব একটা ভূমিকাও ছিল না। আমার ভূমিকা একজন রিকশাওয়ালার থেকেও অনেক কম ছিল, যেটা সত্যি কথা। কারণ ওই সময় আমি খুবই অসুস্থ ছিলাম, অনেক খুবই অসুস্থ ছিলাম। তো একদিন হঠাৎ করে, সেদিন 17 কি 18 তারিখ, আমাদের ধর্মতলায় হচ্ছে লাঠি চার্জ হয়। তো আমাদের বাড়িটা হচ্ছে ওই রেল ক্রসিং এর একটু এই পাশে। তো ওই যে চিল্লাপাল্লার আওয়াজটা আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছিল। তো ওই সময় আম্মু যেহেতু পর্দা করতেন, আম্মু তো বের হতেন না। তো আমরা সারাক্ষণ ঘরের ভেতরে একটা আলোচনা হতো, কখন কি হচ্ছে। অল টাইম আমরা মোবাইলের স্ক্রিনে নজর রাখতাম, কোথায় কি হচ্ছে। তো ওই দিনের পর আম্মু ঠিক করলেন যে না, আমি তোমাদেরকে ঘরে থাকতে দিব না। তো আমার ভাইটা হচ্ছে ছোট, মানে আমার ছোট, ওর বয়স এবার 21 বছর। তো আমাদের বেশ প্রতিকূলতার ভিতর দিয়ে এতদিন টিকে থাকা। আমার আব্বু হচ্ছে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তো ওই জায়গা থেকে আমাদের প্রতি সরকারেরও একটা প্রেশার ছিল, এবং প্রশাসন তো আমাদেরকে নজরে রাখতোই। আর তার ভিতরে আওয়ামী লীগের যে ক্যাডাররা ছিল বা স্থানীয় যে নেতারা ছিল, তারা আমাদের ভীষণভাবে প্রেশারে রাখতো। তো আমার ভাইটাকে আম্মু বাড়ির পেছন দিয়ে বের করে দিতেন আন্দোলনে যাওয়ার জন্য। আচ্ছা, ওকে প্রথম থেকেই, ছোটখাটো যখন থেকে আন্দোলন শুরু হয় তখন থেকেই ওকে যাওয়ার জন্য খুব করতেন, যে যাও, তোমরা যদি না যাও, আজকে তুমি একজন গেলে আরেকজন আসলে দুজন হবে, কিন্তু তুমি যদি না যাও তাহলে কিন্তু ও একাই থেকে যাবে। তো আপনার ভাই কি স্কুলে পড়তো নাকি? ও হচ্ছে মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। ও ঢাকা আল ইহসান মাদ্রাসা থেকে হিফজ কমপ্লিট করেছে। আপনার বড় না ছোট? না, আমার ছোট। আচ্ছা, ঠিক আছে, বলেন। আর আমার ওই দিন, যেদিন হচ্ছে লাঠিচার্জ হলো, তো ওই দিন একটা ফেক নিউজ ছড়াই পড়ছিল যে একটা মেয়ে মারা গেছে। ওই সময় মানে ও হয়তো যে লাঠিচার্জের সময় অসুস্থ হয়ে পড়ছিল, তো ওইটাই আবার অনেকে পোস্ট করছিল যে মারা গেছে। তো আম্মু বলল, একটা মেয়ে মারা গেল আমাদের যশোরের মতো জায়গায়, তুমি ঘরে বসে থাকবা? অসুস্থ হইলেও তোমাকে যেতে হবে, তুমি যে মিছিলে যোগ দিতে পারবে না, সাইডে দাঁড়ায় থাকবা। তো ওই দিন থেকে আসলে যুক্ত হওয়া। পরে টুকটুক করে যেতাম আর কি, সেভাবে আমার পার্টিসিপেট করা হয়নি। আচ্ছা, খুবই চমৎকার বলছিলেন সাদিয়া। আপনার মায়ের ভূমিকাও কিন্তু কম ছিল না, অনেক বেশি ছিল আসলে। অনেক মারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। উম্মে সাদিয়া, জুলাই আন্দোলন দিনগুলো কেমন ছিল? খুবই বিভৎস। আমি একটু আগে বলছিলাম যে আমার বাবা হেফাজতে ইসলামের সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তো ওই যে 5 তারিখের একটা দিন, ওই দিন যে বিভৎস স্মৃতিগুলো, এই যে একটা ফোবিয়া আমাদের ভেতরে আগে থেকেই ছিল। ওই যে মারামারি, চিল্লাপাল্লা আওয়াজ, তারপরে পুলিশের যে হুইসেল, এইগুলা আমাদের আগে থেকেই একটা ভয় ছিল। আমাদের এমন একটা অবস্থা ছিল, আব্বু মারা যাওয়ার পরে আমাদেরকে পুলিশ প্রায় 3 মাসের ভিতরে বাড়ি থেকে বের হতে দেয়নি। এমনকি আমাদেরকে খাবার দিতে আসলেও বের হতে দিত না। তো আমাদের ওই টাইমটা ছিল এমন যে আমরা পুলিশের গাড়ির আওয়াজ শুনলেই আমরা ভয়ে সবাই এসে এক জায়গায় একটা ছিল যে আমাদেরকে বারংবার একটাই ভয় দেওয়া হতো যে বাবা তো মারা গেছে, এরপরে যদি আমরা সবাই মেয়ে মানুষ, বড় যারা, আম্মু, আমরা 3 বোন,
আমি ছোট বোনদের ভিতরে। তো বোনরা যখন একটা ভয় ছিল যে আমরা যদি মেয়েরা জেলখানায় যে বসে থাকি, একে তো একটা সামাজিক একটা সম্মানের ব্যাপার ছিল, তারপরে আমাদের তো আলিম পরিবার, তো ওই পর্দার জায়গা থেকেও একটা ইয়ে ছিল, আমাদের ভয় ছিল না যে আমরা জেল খাটবো। জি, জুলুমের কারাগারে বন্দী হওয়ার ভয়টা আমাদের কখনোই ছিল না, কিন্তু ওই যে যে একটা ভয় যে পুরুষ মানুষ আমার গায়ে হাত দিচ্ছে, সম্মানের ভয়। সম্মানের ভয়টা, এটা। আচ্ছা আচ্ছা। তো ওই যে যে ফোবিয়া থেকে, তো এই সময়টা এসে যখন আমরা ওই সারাক্ষণ মোবাইল সামনে নিয়ে বসে থাকতাম, আমার মনে আছে আমরা সারা রাত আমি আর আম্মু লাইভ দেখতাম, মাঝে ইন্টারনেট অফ করে দিছিল ওই সময়। ওই যে কি বলে ওটাকে, ভিপিএন অ্যাড করে আমরা সব আচ্ছা। চেষ্টা করতাম যে কিভাবে কানেক্টেড থাকা যায়। তো ওই যে যে দিনগুলা, ওটা আসলে প্রকাশ করার সেই অনুভূতি আমার, মানে প্রকাশ করার অনুভূতির ভাষাটা নাই, কিন্তু একটা ব্যাপার ওই সময় যে ইয়েটা ছিল, ওই সময়ের যে ব্যাপার, ওটা আমি এখন হয়তো খুব সহজভাবে বলছি, আমরা খুব সহজভাবে বলতে পারছি, কিন্তু ওই সময়টা এটা প্রকাশ করা এতটা কঠিন ছিল, মানে এতটাই কঠিন ছিল যে মুখে আনতে গেলে চোখে পানি চলে আসতো। আমার মনে আছে ওই সময় একটা ছেলে ওই যে ট্রাঙ্ক থেকে মেরে নিচে ফেলে দিছিল, এই ভিডিওটা আমরা সবাই দেখছি যে ওই আর্মি মেরে হচ্ছে ট্রাঙ্কের উপর থেকে ফেলে দিচ্ছে। হ্যাঁ। তো ওই যে পড়ে যে ওর যে মানে বারবার হেঁচি টানতেছিল, ওই ব্যাপারটা আমার মাঝে মাঝে চোখে ভাসে ভীষণ আকারে। অনেক মানে অনেক সিন আছে যেগুলো চোখে ভাসে, কিন্তু এই এই সিনটা আমি কখনো ভুলতে বলতে পারি পারেন না। না। যেহেতু আপনি বলছেন যে আপনার মা প্রতিদিন আপনাকে বলতো আন্দোলন সংগ্রামে যাওয়ার জন্য উৎসাহিত করতো, তো আসলে এমন একটা অবস্থা, সে সময় থমথমে অবস্থা ছিল যে আজকে বাসা থেকে বের হয়েছেন, আজকে যে বাসায় আবার ফিরে যেতে পারবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। তো যখন বাসা থেকে বের হতেন যে মা আমি আন্দোলনে যাচ্ছি, আপনার মায়ের চোখের ভাষাটা কেমন ছিল? আমার আম্মা প্রথম থেকে ভীষণ সাহসী। আচ্ছা। উনি যদি আমার আব্বুর পাশে না থাকতেন তাহলে আমার আব্বু হয়তো শহীদ হওয়ার সেই আশাটা রাখতে পারতেন না। আমার আব্বুকেও আমার আম্মুই উদ্বুদ্ধ করেছেন, ইসলামের পক্ষে থাকতে গেলে শহীদ হবেন, গাজী হয়ে ফিরলে, আমি একজন গাজীর ওয়াইফ, শহীদ হয়ে ফিরলে আমি সম্মানে আপনাকে গ্রহণ করব। আম্মুর একটা, তো আম্মুর একটা ইয়ে ছিল যে আমি একজন শহীদের স্ত্রী, আমার সন্তানও যদি জালিমের বিপক্ষে যে শহীদ হয়, আমার কোনো দুঃখ নাই। দারুণ বলছেন। যেহেতু আপনার বাবার কথাটা এখানে চলে আসলো, একদম সংক্ষেপে আপনার বাবার ব্যাপারে একটু আমরা জানতে চাই যে কিভাবে শহীদ হলেন। আমার আব্বু আব্বু এখান থেকে হচ্ছে একটা কাফেলা নিয়ে গেছিলেন যশোর থেকে, ওনার সাথে আরো 365 জন মতো বোধ হয়ে গেছিল, ওই স্টেশন থেকে ওনারা ট্রেনে করে গেছিলেন। তো যখন কিসের কাফেলা ছিল? এটা হেফাজতের একটা, মানে প্রত্যেকটা জেলা থেকে এক একটা কাফেলা গেছে না, তো জি জি। আব্বুরা একটা কাফেলা হয়ে সবাই মিলে একসাথে ট্রেনে করে গেছে। হেফাজতের এই সমাবেশে জি, গেছিল। জি, জি। আচ্ছা। এটা হচ্ছে 5 তারিখে, 5 মেয়ের যে সমাবেশটা ছিল, ওনারা 4 তারিখে রাত্রে সবাই গেছে, 5 তারিখে ওখানে আন্দোলনে শরীক হয়েছে। তো এর আগেও যে ছোটখাটো আন্দোলনগুলো সবগুলোতে আব্বু ভূমিকা ছিল। আর সব থেকে বড় ব্যাপার, আব্বু হচ্ছে দেওবন্দের স্টুডেন্ট ছিলেন, আব্বু দেওবন্দ থেকে পড়াশোনা করে এসেছেন। উনি আফগানিস্তানে একবার জিহাদে অংশগ্রহণ করেছিলেন, ওখান থেকে আব্বু পাহাড় থেকে পড়ে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে ওখান থেকে অসুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন। আব্বু প্রথম থেকেই অসুস্থ, আমার আম্মুকে যখন বিয়ে করেছেন তখনও আব্বু অসুস্থ। ওই অসুস্থ অবস্থা নিয়েই এতদিন আমরা এর ভিতরে হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আব্বুর ব্যাপারে বলতে গেলে আসলে একটা কথাই বলতে হয়, আব্বুর থেকেই আমরা সাহসের যে শক্তি পেয়েছি, হ্যাঁ, অনুপ্রেরণা পেয়েছি। মানে ওই শাপলা চত্বরে যে দুর্ঘটনা ঘটে, ওই দুর্ঘটনায় আপনার বাবা আব্বু হচ্ছে গুলিবিদ্ধ হয়েছিলেন সন্ধ্যার পরে। আচ্ছা আচ্ছা। কাকরাইল মসজিদের সামনে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার বাবার রুহের মাগফিরাত কামনা করছি, তিনি যেন বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান পান আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ সাউথ বাংলার বিশেষ আয়োজন জুলাই সেই দিনগুলো, সাথে আছি আমি আব্দুল হালিল খালিদ। আমাদের মাঝে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন উম্মে সাদিয়া। উম্মে সাদিয়া, এবার আপনার কাছে জানতে চাইবো, জুলাই আন্দোলনে এমন কোন স্মৃতি আপনার মনে পড়ে কিনা যেটা আপনি চোখ বন্ধ করলে আপনাকে শিহরিত করে? আসলে
ওই সময় এমন কোনো স্মৃতি নাই যেটা আমাদেরকে শিহরিত করে না, কিন্তু সত্যি বলতে আমাদের যশোরে কিন্তু খুব শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। আমরা জানি অন্যান্য জেলার মতো কিন্তু অতটা বাজে পরিস্থিতি আমাদের যশোরে হয়নি, কিন্তু ওই ছোটখাটো যে লাঠিচার্জ এগুলা স্বাভাবিক সব জায়গায় হয়েছে, কিন্তু বড় ধরনের কোনো মারা যাওয়া এটা, কিন্তু ওই যে 5 তারিখের যে জাবেরের ট্র্যাজেডিটা, এটা আসলেই আমাদের সবাইকে শিহরিত করে। জুলাই পরবর্তী বাংলাদেশ এখন আপনি কেমন দেখছেন? আসলে জুলাই পরবর্তী বাংলাদেশ, আমরা জুলাই 5 তারিখের পর থেকে আমরা তো প্রচুর কাজ করেছি সংস্কারের জন্য। আমরা বৈষম্য বিরোধী সবাই মিলে একটা টিম হয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের খুঁটিনাটিগুলো বের করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে গেছি, কাজ করেছি। তো ওই সময় আমাদের সামনে অনেক ধরনের অনেক অপকর্ম উঠে এসেছে, ওটা সলভ করার চেষ্টা করেছি ডিসির সাথে বসে, তারপর বিভিন্ন ভাবে। তো ওই সময় আমরা একটা আশা রেখেছিলাম যে আমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে, নতুন করে ফ্যাসিজম আর আসবে না। কিন্তু বর্তমান সরকারের যে পরিস্থিতি দেখছি, অন্তর্বর্তীকালীন সরকারের কথা সেভাবে উল্লেখ করব না, কারণ উনি এসেছিলেন মানে ভঙ্গুর একটা পরিবেশে, উনি সুন্দরভাবে আমাদেরকে আসলে দাঁড় করায় রেখে গেছে। ওনাকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত আমাদের। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি, যে 5 মাস যে সরকার, আমি এটা স্বীকার করছি যে অবশ্যই সরকার নতুন, আরো বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ওনাদের এই 5 মাসে কোনো কিছু করে ওঠা সম্ভব নয় আসলে। কিন্তু আপনি একটু লক্ষ্য করবেন যে আমরা বিগত সরকারের ভিতরে যেসব দেখেছি যে নিজের আত্মীয়দেরকে বেশি প্রাধান্য দেওয়া, নিজের দলের মানুষকে বেশি প্রাধান্য দেওয়া, বিরোধী দলদেরকে একটা কোণঠাসা করে রাখা, তারপরে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা। তো আমরা চেয়েছিলাম যে নতুন বাংলাদেশে এটা হবে না, কারণ ওনারাও আন্দোলনে যথাযথ শরীক ছিলেন, কিন্তু আমাদের ভাবনাটা একেবারে ওনারা ভুল করে দিয়েছেন। জি, এটা আসলে আমরা কেউ আশা করিনি। সাবিয়া, খুব চমৎকার ভাবে আপনি কথাগুলোর উত্তর দিচ্ছিলেন। আপনি অনেক সামাজিক কাজের সাথে সম্পৃক্ততা আছেন, আপনার জন্য অনেক শুভকামনা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সর্বশেষ আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, জুলাই আন্দোলনের বিষয় নিয়ে পরবর্তী যে জেনারেশন আসছে, এই জেনারেশনের জন্য আপনার কি মেসেজ থাকবে? আচ্ছা, আমাদের জেনজি জেনারেশনে একটা ব্যাপার ছিল, এরা যেমন মোবাইলে আবদ্ধ একটা কারণ করোনা পরবর্তী সময়ে সবাই কিন্তু মোবাইলের দিকে প্রচুর ভাবে ঝুঁকে পড়েছিল। তো এরাও যেভাবে গর্জে উঠছে একটা আন্দোলন, এভাবে ঘর কোনো বাচ্চারা এভাবে রাস্তায় নামবে, এটা কিন্তু ভাবাও অসম্ভব ছিল। ওরা কিন্তু ভাবে নাই যে আমার জীবন থাকবে কি থাকবে না। আমরা ভাবছি যে সামনে আমার ভাই মারা যাচ্ছে, আমি কিভাবে বসে থাকি, আমার মৃত্যুর পরোয়া আমাদের জেনারেশন করে নাই। তো পরবর্তী জেনারেশনের কাছে একটাই মেসেজ থাকবে, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এটা থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তী কোনো ফ্যাসিজম আসলে বা পরবর্তী কোনো অন্যায় দেখলে অবশ্যই গর্জে উঠতে হবে এবং বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে এটাকে সমাধান করতে হবে। হানাহানি, কাটাকাটি, মারামারি এসবের ভিতরে না যেয়ে ঐক্যবদ্ধ থেকে সবাই সুন্দরভাবে কিভাবে একটা সুন্দর দেশ আবারও নতুন করে তৈরি করা যায় বা ফ্যাসিস্ট যাতে না আসে, সেটার জন্য সবাই একসাথে বসে বা একসাথে কাজ করলে যেন সবাই সুন্দরভাবে বাঁচতে পারে, এটার যেন ওরা খেয়াল রাখে। ওরা এটাতে এই 24 আন্দোলনকে মাথায় রেখে ওরা যেন সবাই নতুন করে নিজেদেরকে তৈরি করে যে সামনে যদি এমন কোন পরিবেশ আসে তাহলে ওরা আরো কঠিন ভাবে যেন মোকাবেলা করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা নতুন করে জুলাই দেখতে চাই না। আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক, কেউ সন্তান হারা হোক। আমরা সবাই মিলেমিশে একসাথে এই বাংলাদেশে বসবাস করতে চাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আগামীতে নতুন কোন জুলাই যোদ্ধা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নিউজ